আয়ব্যয়ের হিসাব নিয়ে মুখোমুখি অবস্থানে অর্থ বিভাগের দুটি সংস্থা। নিরীক্ষার ক্ষমতা চেয়ে আইনের প্রস্তাব অডিট বিভাগের, আপত্তি জানিয়েছেন বিআর। ভোগান্তির শঙ্কায় ব্যবসায়ীরা। এবার 10 বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতি অনুসন্ধানে দুদক। তদন্ত হবে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যের। কয়েকজনের কারণে সুনাম ক্ষুণ্ণ হয় ক্ষোভ শিক্ষকদের। 1 বছরে রেললাইনের 300 স্থানে ত্রুটি। বেহাল দশায় গতি কমেছে রেলওয়ের পশ্চিমাঞ্চলে। তৈরি হচ্ছে সূচি বিভ্রাট। 60 ভাগ পথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:15টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর আগে হাজার হাজার নেতাকর্মীর ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়ার গাড়িবহর। মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক সহ বেগম জিয়ার সফরসঙ্গী 15 জন। সুস্থ হয়ে নেত্রী দেশে ফিরবেন এমন প্রত্যাশা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পথে পথে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ব্যানার নিয়ে জড়ো হন অসংখ্য মানুষ। আবেগে আপ্লুত হয়ে গেছি যে আজকে আমাদের নেত্রী মুক্ত বাতাসে উনি দেশে বিদেশের মাটিতে সুচিকিৎসার জন্য যাবেন। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন, উনিও পালিয়ে যেতেন, তার নিজের চিকিৎসার কথা চিন্তা করতেন। কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা, উনি কিন্তু কখনোই চিন্তা করেন না। উনি সবসময় দেশকে ভালোবেসেছেন। আশায় বলে প্রকাশ করার মতো না। তিনি আজকে বীরের বেশে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আমাদের খুব আজকে আনন্দের বিষয় যে আমাদের মা আজকে তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আবেদন করেও খালি হাতে যাকে ফিরতে হয়েছে শেখ হাসিনার কাছ থেকে, সেই বেগম জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য। নেতাকর্মী, দল, পরিবার ও চিকিৎসকরাও আশাবাদী বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশের সকল নাগরিক, দলের নেতাকর্মী সবাই চায় যে উনি দ্রুত সুস্থ হয়ে দেশে এসে জনগণের মাঝে থেকে দেশের জন্য সেবা করেন। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কবর সদৃশ কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উনি চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে উনি দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন। এটাই আমাদের পাওনা। আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। তাকে আবার সুস্থ চলে বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠা হবে যে সরকারকে উনি দেখে যাবে গণতান্ত্রিক সরকার। রাত 11টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছান বিএনপি নেত্রী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার গাড়িবহর প্রবেশ করে বিমানবন্দরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। তার সঙ্গে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকরের স্ত্রী শর্মিলা রহমান সিথি, চিকিৎসক দল, বেশ কয়েকজন বিএনপি নেতা, ব্যক্তিগত কর্মী ও 2 জন গৃহকর্মী সহ 15 জন। রাত 11:15টার দিকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশা করছি দেশের বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন, দেশবাসীকে, যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। এর আগে 2017 সালের 15 জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সে সময় তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে ছিলেন বেগম জিয়া। লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন 4 বছর গৃহবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে গত 11 নভেম্বর এই মামলার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। 5 অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি। লার্নের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার জয়নাল আবেদিন সাহেব ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল সহ আমরা সকলেই ছিলাম। আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। অন্য প্রসঙ্গ, জুলাই গণহত্যা এবং গুমের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এছাড়া দীর্ঘদিন আটকে থাকা প্রবাসীদের এমআরপি পাসপোর্ট প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সংস্কার এবং নির্বাচন নিয়ে আলোচনা করেছেন জামাতের আমির। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুধু শেখ হাসিনা বা তার মন্ত্রীরা নয়, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত 75 জন এবং আওয়ামী আমলে গুমের সঙ্গে জড়িত 22 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। ট্রাভেল ডকুমেন্টে ভারতে অবস্থান করছে শেখ হাসিনা। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু এবং এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এদিকে 15 জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 6টা কমিশনের মধ্যে 5টা কমিশন 15 তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। এছাড়া আগামীকাল থেকে প্রবাসীদের ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে SMS সার্ভিস চালু হচ্ছে। পাশাপাশি দাপ্তরিক কারণে দীর্ঘদিন আটকে থাকা প্রবাসীদের এমআরপি পাসপোর্ট আবেদনের অধিকাংশ প্রস্তুত হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। 1,97,000 মেশিন রিডেবল পাসপোর্ট প্রবাসী ভাই বোনেরা যারা আবেদন করেছিলেন সেগুলো পেন্ডিং ছিল প্রিন্টিংয়ের জন্য। গত 3 সপ্তাহে 1,82,745টা পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তাদের মধ্যে সংস্কার, নির্বাচন, জাতীয় ঐক্য সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। বাংলাদেশকে এ অঞ্চলে একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে শক্ত হাতে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। 3 দিনের ঢাকা সফরে এসে মন্তব্য করেছেন ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের নিকোলা বিয়ার জানান, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ রয়েছে। কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা খতিয়ে দেখা হবে। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে নিকোলা বিয়ারের। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক করবেন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গেও বিশেষ বৈঠকের কথা রয়েছে নিকোলার। The current situation, I see it's stable for investment, so I can only express also from the side of the European Investment Bank Group that we are backing this interim government, that we are looking together with the different ministries and sectors which investments we now can also speed up, what are the priorities of investments here in the country. ভোরের সময় আরও থাকছে, সাবেক এমপিদের নামে আনা বিলাসবহুল গাড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত এনবিআরের। ছাড়িয়ে নিতে গুনতে হবে 8.5 কোটি টাকার শুল্ক। বাড়তি দামে বিক্রি নিয়ে শঙ্কায় আমদানি। সরকারি আয়ব্যয়ের হিসাব নিরীক্ষা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে অর্থ মন্ত্রণালয়ের 2টি সংস্থা, এনবিআর ও অডিট বিভাগ। প্রস্তাবিত আইনে ভ্যাট ট্যাক্স, ঋণ সহ সংযুক্ত তহবিলের অর্থ সঠিক নিয়মে সরকার পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার সর্বোচ্চ ক্ষমতা চায় মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়। আর একেই সংবিধানের লঙ্ঘন হিসেবে দেখছে এনবিআর। তবে অডিট বিভাগের আশ্বাস, রাজস্ব বোর্ড অনিয়ম না করলে কোনো হস্তক্ষেপ করবেন না তারা। এমন দাবি পাল্টা দাবির মধ্যে ব্যবসায়ীরা বলছেন ভোগান্তি বাড়াবে নতুন আইন। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
পাবলিক অডিট বিল 2024-এর যে খসড়া, সেই খসড়াটির সাথে কনস্টিটিউশনের কিছু কন্ট্রাডিক্টরি বিষয় আছে। যেই কোনো আইন হওয়ার প্রিরিকুইজিটটা হচ্ছে সংবিধানের ভায়োলেশন যেন না হয়। অবশ্যই সংবিধানের যে কাঠামোর মধ্যে থেকে আমাদেরকে করতে হয়েছে। পাবলিক অডিট বিল 2024 প্রস্তাবিত এই আইনের উপর মতামত চেয়ে গেল 15 ডিসেম্বর তা ওয়েবসাইটে প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠেছে, সরকারি আয় ব্যয়ের হিসাব নিরীক্ষায় নতুন আইন কেন দরকার? সরাসরি অডিট করার জন্য যেহেতু আমার সংবিধানে এত ডিটেলস বলা নাই, অনেকেই এটাকে ওয়েলকাম করে, আবার কেউ কেউ আছেন প্রশ্ন তুলেন, নন কোঅপারেশন হয়। সংবিধানের 84 অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারের রাজস্ব, ঋণ ও ঋণ পরিশোধ থেকে পাওয়া অর্থ একটি তহবিলে জমা হবে, যাকে বলা হবে সংযুক্ত তহবিল। এর বাইরে সরকারি কোষাগারে জমা হওয়া অর্থকে সরকারি হিসাব বলা হবে। সংবিধানের 128 অনুচ্ছেদে এই সরকারি হিসাব নিরীক্ষার ক্ষমতা মহা হিসাব নিরীক্ষককে দেয়া হলেও সংযুক্ত তহবিল নিরীক্ষার দায়িত্ব দেয়া হয়নি, যার সবচেয়ে বড় অংশ দেখভাল করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবার সরকারি হিসাবের সঙ্গে সংযুক্ত তহবিলকে যুক্ত করে তা নিরীক্ষা করতে চায় অডিট বিভাগ। সেভাবেই আইন করার প্রস্তাব দিয়েছেন তারা, যা নিয়ে আপত্তি তুলেছে জাতীয় রাজস্ব বোর্ড। যে আইনগুলি আমরা প্রয়োগ করে থাকি, কাস্টমস, ভিএটি এবং ইনকাম ট্যাক্স আইন, সেই আইনগুলির সাথেও কিছুটা কনফ্লিক্টিং এর জায়গা রয়ে গেছে। লিখিতভাবে সুস্পষ্ট আমরা মতামত দিয়েছি যে কনস্টিটিউশনের সাথে এই বিষয়টা কিছুটা কনফ্লিক্ট করছে। তবে অডিট বিভাগের দাবি স্পষ্ট, সংবিধান মেনেই করা হচ্ছে নতুন আইন। সংবিধানে সবকিছু বলা থাকে না। সংবিধানের যে অনুচ্ছেদ আছে 127 থেকে 132, ওইটারই একটু এলাবোরেট আকারে আমাদের এই কাজের টোটাল কার্যক্রমটা অন্তর্ভুক্ত করার জন্য এটা করা। এর আগে সংবিধানের 128-এর 3 অনুচ্ছেদ আমলে নিয়ে 1974 সালে মহা হিসাব নিরীক্ষকের ক্ষমতা বাড়ানো হলেও তাকে দেয়া হয়নি সংযুক্ত তহবিলে হাত দেওয়ার অধিকার। সংবিধান সংশোধন না করে এবার তা করা যাবে কিনা সেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এই আইনটার ভিতরে একটা ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায় যে সেখানে 84, 86-এর সাথে সে কোঅর্ডিনেট করে না, পরে আইন টিকবে না, তখন সংবিধানটাকে সংশোধনের জন্য একটা প্রশ্ন রাইজ করতে পারে, যাতে করে 84, 86-এর সাথে যেন সামঞ্জস্য মেনটেন করে আইনটা যেন হয়। তার জন্য আমার মনে হয় এটাতে আরো ওয়ার্ক করা উচিত। আইনি এমন যুক্তিতর্কের মধ্যে সংযুক্ত তহবিলের বড় যোগানদাতা ব্যবসায়ীরা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতের নামে প্রস্তাবিত আইন পাশ হলে ভোগান্তি পারবে তাদের, যদিও এই শঙ্কা উড়িয়ে দিচ্ছে অডিট বিভাগ। অডিটের উপরে অডিট করতেছেন, তারা যে দুর্নীতি করবে না তার প্রমাণ কি? তাহলে আপনি তার উপরে আরেকটা অডিট বসাবেন? তার থেকে বরং আধুনিক সময় যেটা দাবি সেটা ডিজিটালাইজ করে ফেলা। কারোর কোনো কাজে হস্তক্ষেপ করার জন্য কিন্তু অডিট না, বরং তার কাজে সহায়তা করার জন্য। সংযুক্ত তহবিল নিরীক্ষার জন্য দেশে আলাদাভাবে অডিট আইনের দরকার নেই বলেও মনে করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রয়োজন আছে বলে কিন্তু আমরা এই মুহূর্তে মনে করছি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কমিশনারেট অডিট করে। আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও দুর্নীতিতে পিছিয়ে ছিলেন না। আর্থিক অনিয়ম, নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি সহ নানা অনিয়মে অন্তত 10 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। শিক্ষাবিদরা বলছেন, কতিপয় দুর্নীতিবাজ শিক্ষকদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে শিক্ষক সমাজ। তসলিম তাওহিদের রিপোর্ট। 2021 সালে মেয়াদের শেষ সময়ে 141 জনকে নিয়ম নীতি লঙ্ঘন করে নিয়োগ দিয়ে চরম বিতর্কে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুস সুবহান। এছাড়া তার মেয়াদকালে দুর্নীতির ফিরিস্তি খুঁজছে দুদক। একইভাবে শেষ কর্মদিবসে অবৈধভাবে 50 জনকে চাকরি দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শিরিন আখতার। অনুষ্ঠানের নামেও 63 লাখ টাকা আত্মসাতের ঘটনাও সমালোচনার খোরাক যোগায়। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ ও একেএম নুরুন নবীর বিরুদ্ধে। এছাড়া বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। দুর্নীতি দমন কমিশন বলছে, সব অভিযোগই গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান দল অভিযোগ প্রমাণের সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করবেন এবং এই অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যারা থাকবেন, সন্দিগ্ধ ব্যক্তি যারা থাকবেন, তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করবেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বলছে, ভিসিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও অতীতে নিশ্চুপ ছিল দুদক। বর্তমানে যে সমস্ত অভিযোগগুলি ভিসিদের বিরুদ্ধে আসছে, আমি মনে করি যে দুদকের উচিত হবে শক্ত আয়ু নিয়োগ করে তাদের যথাযথ তদন্ত করে তাদের অনিয়মগুলি অনিয়ম এবং দুর্নীতিগুলিকে আপনার দেশবাসীর সামনে উন্মোচন করা।
কতিপয় শিক্ষক নামধারী দুর্নীতিবাজদের কারণে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন। অল্প সংখ্যক মানুষের জন্য গোটা কমিউনিটির উপর একটা দায়, সাধারণভাবে দায়। একজন শিক্ষক হিসাবে এটা আমি মনে করি যে এই ধরনের একটা দায় থেকে মুক্তি দেওয়ার জন্য হলেও যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। ইতোমধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রফিকুল ইসলাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোর্শেদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। বিকল্প হিসেবে অনেকে বেছে নিয়েছেন বিদ্যুৎ চালিত চুলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই চুলা কিনতে আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের মাঝে। ক্রেতারা বলছেন গ্যাস সংকটের সহজ সমাধান হিসেবেই তারা এই চুলার দিকে ঝুঁকছেন। ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চলছে গ্যাস সংকট। সকালে থাকে তো বিকেলে থাকে না, কখনো থাকে অল্প চাপ। বিকল্প উপায়ে রান্না করতে গিয়ে নাজেহাল নগরবাসী। চলমান গ্যাস সমস্যা সমাধানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনেক ক্রেতাই আকৃষ্ট হচ্ছেন বিদ্যুৎ চালিত চুলায়। এখন সচরাচর গ্যাস থাকে না, এই জন্য এই বিদ্যুতের চুলা ব্যবহার করার জন্য এখন ইচ্ছুক। দাম কিন্তু আমার মনে হচ্ছে রিজনেবল প্রাইস না, একটু বেশি লাগতেছে আমার কাছে। যদি এখন ডিসকাউন্ট দিচ্ছে তারপরে আমার মনে হয় আরেকটু কম হলে মানে বেটার হয় আর কি। ইন্ডাকশন ইনফ্রারেড নামে বিক্রি হওয়া বিদ্যুৎ চালিত চুলা সহ হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন পণ্যে ছাড় ও নানা অফার দিচ্ছেন বিক্রেতারা। কাস্টমার আসতেছে, দেখতেছেন, ওনারা চুজ করে যাচ্ছেন, অনেকে প্রি বুক করছেন। আমাদের প্রত্যেকটা পণ্যতেই 15% পর্যন্ত ডিসকাউন্ট আছে। এখন পর্যন্ত হোম অ্যাপ্লায়েন্স দেখছি পাশাপাশি আরও আদার্স যে মেলায় অনেক ধরনের পণ্য আছে, সবই আসলে আমাদের পারিবারিকভাবে প্রয়োজন হয়। আরও দেখবো, আরও টুকটাক যেটাই পছন্দ আমি নিব। এছাড়া বরাবরের মতো মেলার বড় আকর্ষণ টিভি ফ্রিজ। তবে অনেক ক্রেতাই এখন কেবল মেলা ঘুরে দেখছেন। দেখছি আর কি, এর মধ্যে হয়ে গেলে বাজেটের মধ্যে মিলে নিতে পারি। আজকে মেলায় এসেছি মেলা দেখার জন্য, আর হচ্ছে একটু টিভি সার্চ করার জন্য আর কি, টিভি কিনবো আর কি, এই জন্য দেখতে এসেছি। দেখি লাস্টে কি কেনা যায়। মাসব্যাপী মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোয় মেলা প্রাঙ্গণ খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রেলের পশ্চিমাঞ্চলের গত বছর অন্তত 350 স্থানে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও স্লিপার ভাঙা, কোথাও উঠে গেছে ক্লিপ, আবার কোথাও সরে গেছে পাথর। এতে কমেছে ট্রেনের গতি, বিভ্রাট হচ্ছে সময়সূচির। কর্তৃপক্ষ বলছে অন্তত 60% রেলপথই পুরনো হয়, কমেছে সক্ষমতা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। গত 31 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ভেঙে যায় রেল লাইন। এর আগে 8 ডিসেম্বর একই জায়গায় লাইন ভেঙেছিল। 2024 সালে রাজশাহী সেকশনে এমন অন্তত 25টি স্থানে রেল লাইন ভাঙার ঘটনা ঘটেছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে রেলপথের দৈর্ঘ্য 1427 কিলোমিটার। গত এক বছরে এ পথের 357টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল বিভাগের হিসাবে পশ্চিমাঞ্চল রেলের খুলনা ও রাজবাড়ী প্রকৌশলী বিভাগের আওতায় 40টি স্থানে লাইন ভেঙেছে। সবচেয়ে বেশি 12 বার ভেঙেছে মোবারকগঞ্জ সেকশনে। রাজশাহী জয়দেবপুর প্রকৌশলী বিভাগের আওতায় রেলপথ ভেঙেছে 317টি স্থানে। সবচেয়ে বেশি 121টি স্থানে ভেঙেছে হিলি সেকশনে। বেশি লাইন ভাঙার ঘটনা জানুয়ারি, ফেব্রুয়ারি ও ডিসেম্বর মাসে। এই যে রেল লাইন ভেঙে যায়, ফেটে যায়, নাট বোল্ট লুজ হয়, আর এগুলোর জন্য আমাদের অবশ্যই লোকজন আছে। এগুলো ভাঙে বা ফাটে, এগুলো আমরা আমাদের অফিসকে জানাই, তারা ঠিক সময়তে এসে মেরামত করে দিয়ে চলে যায়। যাত্রীদের অভিযোগ, অনেক স্থানে লাইনের উপর ট্রেন উঠতেই দেবে যায় স্লিপার। ভাঙা স্লিপারের পাশাপাশি অনেক স্থানে নেই ক্লিপ। কোথাও স্লিপার ভাঙা, কোথাও ক্লিপ উঠে গেছে স্লিপার থেকে। এতে কমেছে ট্রেনের গতি। সময়সূচি বিভ্রাটের কারণে বেড়েছে ভোগান্তি। রেল লাইন ভেঙে গেলে ট্রেন থেমে যায়, মানে ট্রেন সামনে আগাতে পারে না, রেলের শিডিউল বিপর্যয় ঘটে। কিছুদিন আগে উল্লাপাড়া মনে করেন রেল লাইন আমরা ভোগান্তির মধ্যে শিকার হয়ে বসে থাকলাম। যদি সংস্কার করা হয় তাহলে আমরা আরো কম সময়ে ঢাকা পৌঁছতে পারবো। কর্তৃপক্ষ বলছে পশ্চিমাঞ্চলের অন্তত 60% রেলপথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। তবে নতুন রেল লাইন স্থাপনে 2টি প্রকল্প নেয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রকল্পগুলো যে কোনো কারণেই একটু লেন্দি হয়েছে, এখন তো আর্থিক সংকটই আছে। স্টাডি দুটোরই প্রায় শেষ। এখন যদি প্রকল্প হয় তখন এই রেলগুলো সব চেঞ্জ করা হবে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে 123টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।
বেহাল দশা রাজশাহী বিভাগের বেশিরভাগ গ্রামীণ সড়কের। বছরের পর বছর সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। এতে ভোগান্তি পোহাচ্ছেন চালক যাত্রীরা, এমনকি প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সংশ্লিষ্ট বিভাগগুলো বলছে, কয়েকটি রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও বরাদ্দের অভাবে দেরি হচ্ছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার তেঘর গ্রামের রাস্তা পাকা করার জন্য 2 বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি। উল্টো রাস্তায় ফেলে রাখা ইটের খোয়া বেড়েছে ভোগান্তি। আর তানোর থেকে পবা উপজেলার রাস্তার কাজ 1 বছর শেষ না হতেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুধু এ দুটি সড়ক নয়, একই অবস্থা রাজশাহীর 9টি উপজেলার গ্রামীণ সড়কগুলোর। এলজিডি ও সড়ক বিভাগের আওতাধীন প্রায় 2800 কিলোমিটার সড়ক কাঁচা, যার বেশিরভাগ অংশ চলাচল অনুপযোগী। রাস্তাতে আমরা গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না। গাড়ি এমনও মনে হয় যে আমরা গাড়ি মাথাত করে নিয়ে যাই। বৃষ্টির সময় তো গাড়ি তো নামাই দিয়ে পারি না, রোডে করে রাখতে হয়। এই রাস্তাতে প্রচুর দুর্ঘটনা ঘটে। বড় গাড়িগুলো আসছে, ব্রেক করতে দেরি করছে, বাসে ভাঙাতে যায়, আরেকজনকে মেরে দিচ্ছে। 6 মাসের মধ্যে 3 4 বার করে রিফাইন করে। ভিজিট পেভমেন্ট আছে, কিছু ওয়্যারিং কোর্স আছে, এভাবে করে করে মানে পর্যায়ক্রমে রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে। এবং আমরা কিছু আপনার ধরেন মাইনরের কাজ আছে, ওখান থেকেও রাস্তাটা ভালো করে ফেলছি। নওগাঁ 99টি ইউনিয়নে প্রায় 450 কিলোমিটার অনুন্নত গ্রামীণ সড়ক রয়েছে। প্রায় 10 বছর ধরে এসব সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। তবে সড়কগুলো সংস্কারের জন্য 1100 কোটি টাকার প্রকল্পের কাজ চলতি বছর থেকে শুরু করার আশ্বাস এলজিইডির। আর নাটোরে এমন সড়ক রয়েছে 450 কিলোমিটার। খানাখন্দের পাশাপাশি শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষা মৌসুমে কাদায় ভোগান্তি আরও বাড়ে। তবে শীঘ্রই 200 কিলোমিটার সংস্কার করতে চায় এলজিইডি। 18-20 বছর হলে এই রাস্তাটা মানুষের যাইতে আসতে কত ভোগান্তি। রাস্তার লাগি তো মনে করেন যে গাড়ি ঘোড়া সব সমস্যা হচ্ছে, চাকা বাস্ট হচ্ছে, চাকার পাংচার হচ্ছে। নতুন একটা প্রজেক্ট পাস হয়েছে, যেটা হচ্ছে রাজশাহী নাটোর চাপাই অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পে আমাদের 200 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ এবং প্রায় 100 মিটার রাস্তা রক্ষণাবেক্ষণ ধরা আছে, যেটার অর্থ বরাদ্দ পেলে আমরা কাজ শুরু করব। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা বগুড়ার গ্রামীণ সড়কগুলোর। এবছর 328 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য 220 কোটি টাকা বরাদ্দ চেয়েছে এলজিইডি। একই অবস্থা সিরাজগঞ্জ ও পাবনার গ্রামীণ সড়কগুলোর। এসব সড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় 20 বছর হলে কাজ কাম হয় না, তারপরে 4-5 কিলো আস্তে যাওয়া আসি খুব সমস্যা আমাদের। এই রাস্তার জন্য আমাকে গ্রামের একদম অবনতি। অধিক জনগুরুত্বপূর্ণ সড়কগুলো আমরা সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে অন্যান্য রাস্তাগুলো আমরা সংস্কারের কার্যক্রম এলজিডি ও সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগে নতুন সড়ক নির্মাণে প্রায় 4500 কোটি টাকার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় আরও থাকছে, নওগাঁয় নদী রক্ষার বাঁধ ঝুঁকিতে ফেলে চলছে বালু তোলার মহোৎসব। জড়িত রাজনৈতিক প্রভাবশালীরা প্রতিবাদ করলে উল্টো হয়রানির শিকার স্থানীয়রা। আওয়ামী সরকারের এমপিদের নামে আনা 42টি পাজেরো গাড়ি নিলামের পরিবর্তে আমদানিকারক প্রতিষ্ঠানকে দিয়ে ছাড় করানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। অন্তত 400 কোটি বাড়তি রাজস্ব লাভের আশায় এনবিআরের এই সিদ্ধান্ত। প্রতিটি শুল্ক বাবদ 8.5 কোটি টাকা পরিশোধের মাধ্যমে 24টি গাড়ি ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টম হাউস আমদানিকারকদের কাছে চিঠি পাঠিয়েছে। তবে অতিরিক্ত শুল্কায়নের কারণে গাড়িগুলো বিক্রি না হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 5 মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের কারশেডে এভাবে সারিবদ্ধভাবে পড়ে আছে পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের নামে আনা শুল্কমুক্ত সুবিধার গাড়ি। ছাত্র জনতার গণ আন্দোলনে গাড়ি আমদানিকারক দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় গাড়িগুলো ছাড় করা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। চট্টগ্রাম কাস্টম হাউজের পাঠানো একাধিক চিঠির প্রেক্ষিতে শেষ পর্যন্ত আমদানিকারকদের আবেদনের বিপরীতে ছাড় করার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আমদানিকারকগণ যদি তার অনুকূলে ছাড়করণ করে, যথাযথ শুল্ক পরিশোধ করে, তাহলে তার অনুকূলে ছাড়করণ করা হবে, নাহলে আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। গত বছরের 14 সেপ্টেম্বর এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছিল বন্দরের কারশেডে। আইন অনুযায়ী 30 দিন অর্থাৎ 14 অক্টোবরের মধ্যে আমদানিকারক এসব গাড়ি ছাড় না করায় নিলামের জন্য 24টি ল্যান্ড ক্রুজার বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যে প্রক্রিয়াই হোক না কেন, এটা অকশন আউট হোক কিংবা প্রকৃত আমদানিকারক ডিউটি দিয়ে ডেলিভারি নিক,
আমরা চাই আমাদের জায়গাটা খালি হোক। এমপিভুক্ত গাড়ি যেখানে ডিক্লারেশন আছে, তো এমপিরাই তো নাই, এই গাড়ি আবার আমদানিকারককে। তবে নিলাম না করে আমদানিকারকদের কাছে গাড়ি হস্তান্তরের প্রক্রিয়া নতুন করে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা বিডারদের। যদি বর্তমান কমিশনার মহোদয় ওই সিদ্ধান্ত নেয়, হয়তো জাতীয় রাজস্ব বোর্ডের স্বার্থে যদি করে থাকে, আমাদের বলার কিছু নাই। যেহেতু এমপিরা নাই, এটা স্বাভাবিক কারণে নিলামে বিক্রি করায় মনে হয় গভর্নমেন্টের রুলস অনুযায়ী নিলামে বিক্রি করতে হবে। জাপান থেকে আমদানি করা প্রতিটি গাড়ির আমদানি মূল্য 1 থেকে 1.5 কোটি টাকা। তার সঙ্গে 8.5% হিসেবে আমদানি শুল্ক যুক্ত হলে গাড়ির বাজার মূল্য দাঁড়াবে 12 থেকে 15 কোটি টাকা। এত চড়া দামে এই গাড়ি বাজারে বিক্রি হবে না বলে দাবি গাড়ি ব্যবসায়ীদের। 10 কোটি টাকা মূল্য হিসাবে এই গাড়ি কেউ বের করবে বলে আমার মনে হয় না। আমদানিকারককে একবার চিঠির মাধ্যমে ছাড়াবে কিনা জিজ্ঞাসা করে এটা দেরি না করে পরবর্তী পদক্ষেপ আসলে অকশনের মাধ্যমে দিয়ে দেওয়াই আমি বেটার মনে করি। তারান্না হালিম কিংবা জান্নাতারা হ্যান্ডির গাড়ি সহ মোট 42টি গাড়ি চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরে আটকা পড়ল। ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ 7 জন তৎকালীন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি ছাড় করে নিয়েছে। এর আগেও নিলামে দীর্ঘসূত্রিতার কারণে নষ্ট হয়েছে শত শত গাড়ি। আর এর ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, ঠিক তেমনি গাড়ি আমদানি বাবদ লাখ লাখ মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে। এবার যেহেতু এমপি সুবিধায় আনা 24টি গাড়ি আমদানিকারকদের ছাড় করার সুবিধা দেওয়া হয়েছে, তাই হয়তোবা গাড়িগুলো নষ্ট হওয়া থেকে বাঁচবে। আর এতে সাশ্রয় হবে অন্তত 200 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। টানা 5 বছর ধান সংগ্রহে ব্যর্থ হয়েছে নাটোরের বাগাতিপাড়া সরকারি খাদ্য গুদাম কর্তৃপক্ষ। কৃষকরা বলছেন কর্মকর্তাদের দুর্নীতি ও দালাল চক্রের কারণে তারা সরকারি গুদাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে বর্তমান কর্মকর্তারা বলছেন হয়রানি না করে কৃষকদের কাছ থেকে ধান কেনার চেষ্টা করছেন তারা। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়ায় কৃষকরা ইরি মৌসুমে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। এর আগে সদ্য শেষ হওয়া আমন মৌসুমে এই উপজেলায় 22,109 মেট্রিক টন ধান উৎপাদন হলেও খাদ্য গুদামে ধান সরবরাহ করেননি কৃষক। শুধু এই আমন মৌসুমে না, 2019 সাল থেকে এই উপজেলার কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করেননি। তাদের অভিযোগ অনলাইন রেজিস্ট্রেশনে ভোগান্তি, কর্মকর্তাদের হয়রানি ও দালালের দৌরাত্ম্য সহ নগদ টাকা না পাওয়ায় টানা 5 বছর ধরে সরকারি খাদ্য গুদামে তারা ধান বিক্রি করেননি। বাজারে 2 টাকা কম হলেও আমার বাড়ির থেকে গাড়ি লোড দিয়ে ব্যাপারে ধান নেওয়া যায়, আমার সুবিধা আছে। 10 টাকা কম হলে বোরানে ধান দিতে গেলে বহু ঝামেলা করে, দালাল টাকা নেয়। শুকনো ধান দিয়ে গেলে ওরা ভিজা বানায়, তখন আমরা ধান বাধ্য হয়ে ব্যাগ নিয়ে আসি বাজারে। এ বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা জলি খাতুন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বললেন, বর্তমানে খাদ্য গুদামটিতে হয়রানি মুক্ত ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অতীতের কথা বলতে পারবো না, বর্তমান নিয়ে আমাদের ভাবতে হবে। কৃষকদের ধান দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন বাগাতিপাড়া উপজেলায় আমরা সর্ব জায়গায় আমরা মাইকিং, পোস্টারিং করেছি। বাগাতিপাড়া খাদ্য গুদামে মাত্র 461 টন আমন মৌসুমের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহের শেষ সময়। সময় সংবাদ, নাটোর। বাগেরহাটে কৃষকদের হারভেস্টার মেশিন না দিয়ে শুধু ছবি তুলেই প্রকল্পের প্রায় 3 কোটি টাকা অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। সম্প্রতি মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে কৃষকদের মাঝে 11টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণের অনিয়মের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কৃষি কর্মকর্তা কার্যালয়ে অভিযান চালায় দুদক। এ সময় খাতা কলমে ভর্তুকি মূল্যে মেশিন বিতরণের রেকর্ড থাকলেও কোন কৃষক ব্যবহার করছেন সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি কৃষি কর্মকর্তারা। এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত তা নিয়ে প্রতিবেদন তৈরি করতে হবে বলে জানিয়েছে দুদক। দ্বিতীয়ত তার 10 টাকা দামের যে কৃষি একজনের ভোটার আইডি কার্ড, একজনের অন্যান্য তথ্যগুলো কালেক্ট করে
তাকে 5 থেকে 10,000 টাকার বিনিময়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে তাকে মেশিন দিয়ে ছবি ওঠায় এই মেশিনটা এখানে আর রাখা হয়নি, মেশিনটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই অনিয়মের সত্যতা আমরা পেয়েছি। এই রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে আমরা আমাদের কমিশন বরাবর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটা প্রতিবেদন দাখিল করব। বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় এক পোকার নাম লাক্ষা। নামমাত্র খরচে বড়ই ও কড়ই গাছে এর উৎপাদন করা যায়। লাক্ষার মল থেকে তৈরি হয় অ্যালোরেটিক অ্যাসিড, যা ফার্নিচারের বার্নিশের প্রধান উপকরণ গালাসহ গুলি তৈরিতে ব্যবহৃত হয়। তবে দেশের মাটিতে এটি উৎপাদন হলেও কৃষি পণ্য হিসেবে নেই কোনো স্বীকৃতি। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই পণ্যের মাধ্যমে হাজার হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পুকুরের চারপাশে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বড়ই গাছ। এসব গাছে চাষ করা হচ্ছে লাক্ষা পোকা। এসব পোকার মল থেকে প্রসেসিং এর মাধ্যমে তৈরি হয় অ্যালোরেটিক এডিস। আসবাবপত্রের বার্নিশের গালা, লিপস্টিক, ঔষধের মোড়ক ও কাঁসা পিতলের মোড়ক উৎপাদনে ব্যবহার করা হচ্ছে লাক্ষা থেকে আহরিত অ্যালোরিক অ্যাসিড। এমনকি এই অ্যাসিড গাজীপুরের সমরাস্ত কারখানায় গুলি তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। কয়েক বছর আগে চাঁপাইনবাবগঞ্জের বিসিক শিল্পনগরীতে লাক্ষার পণ্য উৎপাদনে একটি কারখানা নির্মাণ করেন এক দম্পতি। তারা জানান, লাক্ষার কৃষিপণ্য হিসেবে কোনো স্বীকৃতি নেই। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ পণ্যের মাধ্যমে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডাল কাটানোর পরে ছিলতে হয়, ছিলার পরে ওটাকে মেশিনে আবার ভাঙতে হয়, মেশিনে ভাঙার পরে ধোলাই করতে হয়। এই লাক্ষার বটন, চাঁচ, ডিঅক্সল্যাক, সিল্যাক এসব বানায়। একটা রিসার্চ সেন্টার গড়ে তুলে একটা ল্যাব থাকবে, একটা লাইব্রেরি থাকবে, যেখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এসে এখানে এসে গবেষণার কাজ করবে, এই লাক্ষাকে নিয়ে গবেষণা করতে পারবে। এই জন্য আমি চাই, প্রথম আমার দাবি হচ্ছে এটাকে কৃষি পণ্য হিসাবে লিস্টেড করা। গবেষকরা বলছেন, লাক্ষা চাষাবাদে আলাদা কোনো খরচ নেই। পোকাগুলো গাছে ছাড়া হলে নিজেরাই বাড়াতে থাকে বসতি। তবে এর বাণিজ্যিক উৎপাদনে কাজ চলছে বলে জানান বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান। যশোর বা খুলনা এলাকায় বা সাতক্ষীরা এলাকায় যে কুড়ই গাছগুলো হয়, যেগুলো যেমন যশোরের কুড়ই বলা হয়, এই কুড়ই গাছের ডালে কিন্তু এই লাক্ষার পোকাটা অনেক গ্রো করে। আরও কী গাছ, এই জাতীয় গাছ আমরা করতে পারি, যেগুলো আমাদের ডুয়েল কাজ বা ত্রিপল কাজ দেবে। জ্বালানি হবে, সাথে সাথে ফার্নিচার হবে, পাশাপাশি আমার লাক্ষা চাষও হবে। তাহলে আমার মনে হয় এটা আরও ইকোনমিক্যালি ভায়াবল হবে। আমি আমার বিজ্ঞানীদেরকেও অনুরোধ করব, এই লাক্ষার প্রসেসটাকে কিভাবে আবার রিভাইভ করা যায়, যেন এই গাজীপুর সমরাস্ত্র কারখানা পুরো কাজটা আমরাই করে দিতে পারি। প্রতি বছর 2000 মেট্রিক টন লাক্ষা ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়। সময় সংবাদ, রাজশাহী। Thai Aluminium. The better is now the best. বারবার দখলের চেষ্টা করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নাচলের ভেরেন্ডি হাট। সরকারি খাস জমি হলেও বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয়দের ওপর হামলা করে দখলের চেষ্টা করে প্রভাবশালীরা। সবশেষ গেল সপ্তাহে আবারও দখলের চেষ্টা করা হলে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার এবং পুলিশ অভিযান চালালে পালিয়ে যায় দখলদাররা। এই ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 90 দশকের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের নাচলের ভেরেন্ডি হাট শুরু হয়। সে সময় নাচল সদর ইউনিয়নের বেনিপুর মৌজার 3 নম্বর খতিয়ানের 224 নম্বর দাগে হাটের 1.29 একর জমি সরকারি খাস জমিতে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যে দেয়া হয় বার্ষিক ইজারা। সবশেষ বাংলা 1431 সনের জন্য 61,000 টাকায় হাটটি ইজারা দেয় উপজেলা প্রশাসন। তবে বিগত সরকারের সময়ে কয়েক দফা হাটের জায়গা দখলের চেষ্টা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা হাটটি দখল করার চেষ্টা করলে প্রতিরোধ করেন তারা। খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও পুলিশ উপস্থিত হলে পালিয়ে যায় দখলদাররা। গত শুক্রবারে ওনারা এই জায়গাতে 50-60 জন লোক আসছে, লাঠিসুটা অনেক কাতে দেশীয় অস্ত্র নিয়ে আসে, মাঠটা ঘিরে আর ইউনো এসিলেন্ট আসে ওদেরকে তাড়াই দেয়। ডাইরেক্ট আমাদেরকে ফোন করে বলতে যে ডিআইডির অর্ডার আমরা ঘিরতেছি। তাহলে ওখানে খাদ্যমন্ত্রী গেল সেই সময়, এখন ডিআইজি, তাহলে আমরা কার কাছে দাঁড়াবো? হাট দখলে কেউ বাধা দিলে দেয়া হয় নানান হুমকি, এমনকি অনেককে মিথ্যা মামলার আসামি করারও অভিযোগ করেন এলাকাবাসী। মাঝে মাঝে একটা কেস শেষ হচ্ছে, আরেকটা কেস সেট করে দিচ্ছে, আরেকটা কেস শেষ হচ্ছে, আরেকটা কেস সেট করে দিচ্ছে আমাদেরকে। আমাকে 3টা মামলা ফেলেছে, আমি কোনো মামলাতে ছিলাম না। এদিকে সবশেষ ঘটনার 108 জন নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয় ভূমি বিভাগের পক্ষ থেকে।
সাবেক যে আপনি মন্ত্রীর কথা বললেন তার একটা সুপারিশ ছিল আর কি, যারা এই হাটের জায়গাটা দখল করার চেষ্টা করতেছে দীর্ঘদিন ধরে তাদেরকে সহযোগিতা করা যায় কিনা কোনোভাবে জানিয়ে দিয়েছে। সরকারি সম্পত্তি এবং হাটের সম্পত্তি, এই জায়গাটাতে অন্য কাউকে আসলে সহযোগিতা করার সরকার নেই, সুযোগ নেই। ভেরেন্ডি হাট বসে প্রতি মঙ্গলবার। বর্তমানে সেখানে 27টি স্থায়ী ও প্রায় 200 অস্থায়ী দোকান রয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পঞ্চগড়ে প্রায় 25 লাখ টাকা মূল্যের একটি কোষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। মঙ্গলবার রাতে বিজিবির 18 ব্যাটালিয়নের মিরগড় বিওপির উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 422 নম্বর সীমান্ত পিলার থেকে 4.5 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি 24 কেজি ওজনের কোষ্টি পাথর উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য 25 লাখ টাকা। এ সময় নুরুজ্জামান নামে একজনকে আটক করা হয়। প্রায় 2 মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণের কাজ শেষে সোমবার রাত 9:30টার দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো। এর আগে গত বছরের 9 নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বাঁধের পাশ থেকে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। এতে হুমকিতে নদী রক্ষা বাঁধ ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা করছেন না বালু ব্যবসায়ীরা, বরং এসবের প্রতিবাদ করলে তাদের মারধর সহ করা হচ্ছে হয়রানি। এমআর রকির রিপোর্ট। নদীর বুক চিরে বসেছে শক্তিশালী ড্রেজার মেশিন। নদী সুরক্ষা বাঁধ আর ফসলি জমির নিচ থেকে বালু টেনে আনছে এসব মেশিন। নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর একাধিক পয়েন্ট থেকে বিরামহীন চলছে বালু তোলার এই কর্মযজ্ঞ। এতে ধসে পড়ছে নদী সুরক্ষা তীর, নষ্ট হচ্ছে ফসলি জমি। এর প্রতিবাদে স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দেওয়ার পাশাপাশি মানববন্ধন করেন এলাকাবাসী। বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে নদীর বাঁধ অথবা ফসলি জমি থেকে বালি ও মাটি কেটে তোলা যাবে না, কিন্তু এসব আইনের তোয়াক্কা না করে নদীতে অসংখ্য ড্রেজার মেশিন বসিয়ে বাঁধের একেবারে তীর ঘেঁষে মাটি তোলায় আবাসিক এলাকা ও বাঁধ হুমকির মুখে পড়ার কথা বলছে ভুক্তভোগীরা। রাতের অন্ধকারে ক্ষমতার দাপটে আমলে সরকার ক্ষমতা ছিল, ওদের সাথে আমাদের কথার কোনো ধারে পাশে আমরা যেতে পারি না। প্রতিবাদ করতে গেলে আমি মারও খাইছি ওদের হাতে। জমি নিল ওরা বালু তোলার জন্য, আমি দিব না, ওরা জোর করে লেওয়ার মতন। বালু তোলার কারণে আমাদের বাঁধের পরিস্থিতি খারাপ, আবার আমাকে জমিগুলাও নষ্ট হয়ে যাচ্ছে। জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলায় বালু তোলার প্রতিযোগিতায় অন্তত 20টি পয়েন্টে আত্রাই নদীর বাঁধ রয়েছে ঝুঁকিতে। নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন প্রশাসনের দুর্বল নীতির কারণে পরিবেশ ঝুঁকিতে পড়ছে এলাকাবাসী। তবে ইজারাদারের দাবি, নদী থেকে বালু তোলায় ফিরবে নাব্যতা। এ ব্যাপারে যদি কার্যকর ব্যবস্থা সংশ্লিষ্ট মহল না করে, পানি উন্নয়ন বোর্ড যদি না করে, তাহলে তীব্র আন্দোলন করে তুলবে। প্রতি বছর টেন্ডার হয়, টেন্ডার মাফিকে আমরা এই বালুগুলো উত্তোলন করে আমরা পরিচালনা করে আসতেছি নদীর নাব্যতা ফিরানোর জন্য। এদিকে নীতিমালা লঙ্ঘন করে মাটি ও বালু তোলা বন্ধে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। স্থানীয় লোকজন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে, সেক্ষেত্রে জিনিসটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে আর কি, যে আসলে তারা তাদের লোকেশনে আছে কিনা, তাদের লোকেশন থেকে অন্য জায়গায় গেছে কিনা। যদি এরকম আমরা অভিযোগ পাই যে কেউ বাঁধের ক্ষতি করছে, তাহলে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। 2023-24 অর্থ বছরে জেলার মহাদেবপুরের আত্রাই নদী থেকে 2,23 লাখ টাকায় বালু তোলার আদেশ পায় মালেকা পারভিন ট্রেডার্স নামের প্রতিষ্ঠান। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মাদারীপুরের পদ্মা নদীর অংশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার কাঁঠালমারি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, পদ্মা নদীর শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, চরজানাজাত, মাতবরের চর চন্দ্রার ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র। এতে আশেপাশের এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ঘর বাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার।
নিয়ম নীতির তোয়াক্কা না করেই পাবনায় গড়ে উঠেছে শত শত অবৈধ ইটভাটা। এসব ভাটার কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ নষ্টের পাশাপাশি স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে নানা রোগ। অবৈধ ভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিস্তারিত সবুজ মোল্লার রিপোর্টে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, দেখে মনে হবে ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। অন্যদিকে মনকে মন কাঠ জমা করা হয়েছে চুল্লি জ্বালানোর জন্য। কাঠ কাটার জন্য ভাটার ভেতরে বসানো হয়েছে করাত কল। এ চিত্র পাবনা সদর, ঈশ্বরদী, সুজানগর ও বেড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের, যেখানে ইটভাটাগুলোর বেশিরভাগই নেই কোনো পরিবেশ ছাড়পত্র। নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রশাসনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে চলছে অবৈধ কার্যক্রম। ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর কারণে ভারসাম্য হারাচ্ছে পরিবেশের। আর গ্রামের মধ্যে সড়ক দিয়ে ইট বোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে নষ্ট হচ্ছে রাস্তা, সেই সঙ্গে ধুলাবালিতে নষ্ট হচ্ছে ফসল। ভাটার যে কালো ধোয়া হয় সেটাতে আমাদের স্বাভাবিক যে ফসল সেটা পাই না, আর মৌসুমী ফল হচ্ছে আমরা একদমই বলা চলে যে পাই না। ফসলের ক্ষতি তো হচ্ছে, কলা বাড়ি ঘরের পাশ দিয়ে যে সমস্ত টালমাল দিয়া ওই দেখেন কেমন ধুলা পড়ে ভরে গেছে, তাহলে ফসল হয়। শিশু এবং বয়স্কদের জন্য যে শ্বাসকষ্ট, বয়স্কদের জন্য ফুসফুসের ক্যান্সার, এই ধরনের রোগগুলোর প্রভাব ফেলতে পারে। অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের। তথ্যপত্র সংগ্রহ করে জেলা প্রশাসন সহ অন্যান্য সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় করে আমরা কাজ করব। যেগুলো আছে অবৈধগুলোকে, সেগুলোতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করতে, অবৈধ ইটভাটার যেগুলো আছে সেগুলোর কার্যক্রম যাতে না হয় সেই বিষয়ে আমাদের পদক্ষেপ চলমান থাকবে। জেলায় প্রতিদিন গড়ে এসব ইটভাটাগুলোতে কাঠ পোড়ানো হয় প্রায় 2800 মেট্রিক টন। পাবনা জেলায় মোট ইটভাটার সংখ্যা 173টি। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের তালিকায় রয়েছে 32টি। বাকিগুলো অবৈধ হলেও কার্যক্রম চলছে। স্থানীয়রা মনে করছেন প্রশাসনের কিছু কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে চলছে কার্যক্রম। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলার মাঠে চাষ হচ্ছে সরিষা। আর এসব ক্ষেতে বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষিরা। পরে বিভিন্ন পাত্রে ভরে পাঠানো হয় বিভিন্ন জেলায়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হচ্ছে ভালো। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। হলুদের চাদর মোড়ানো বিস্তীর্ণ ফসলের মাঠ, হালকা বাতাসেই দোল খাচ্ছে সরিষা ফুল। সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তারা, শাহজাদপুর সহ পুরো চলনবিল এলাকা জুড়ে চলছে সরিষা চাষ। আর এসব ক্ষেতে বাক্স বসিয়ে মধু আহরণ করছে মৌচাষিরা। পরে বিভিন্ন পাত্রে ভরে মধু পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো, এতে খুশি মৌচাষিরা। মাছি বের হয় ফুলে যায়, ফুল থেকে এই মাছি মধুটা নিয়ে এসে বক্সে রাখে। এক সপ্তাহ পর পর বক্সে থেকে ধুমার মাধ্যমে চাকটা ঝাড়ি দিয়ে ব্রাশ করে মেশিনের ভিতরে দিয়ে ঘুরায় মধুটা সংগ্রহ করে আবার ওইটার ভিতরে থেকে চাক গুলাই না আবার বাক্সে ধুই। এখানে প্রত্যেক বছরই আমরা মধুর খামার দিয়ে থাকি। বাইরে তার লোকজন আসে মধু সংগ্রহ করার জন্য। খাঁটি মধু বের হয় আমাদের চোখের সামনে বাইর করে। তবে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে মধুর সঠিক দাম মিলছে না বলে অভিযোগ মৌচাষীদের। বাইরের মধু আমাদের বাংলাদেশে ঠিকই আসতেছে, অথচ আমাদের বাংলাদেশের মধুগুলাই একদম সীমিত রেটে নিয়ে এরা সিন্ডিকেট করে বেশি দামে এরা ঠিকই বিক্রি করতেছে, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। সরিষা ক্ষেতে মৌবাক্স থাকায় ফুলের সঠিক সময়ে পরাগায়ন হচ্ছে, এতে সরিষার উৎপাদন ভালো হবে বলছে কৃষি বিভাগ। আমরা চেষ্টা করছি যে সরিষার যে উৎপাদনের ধারা এটা যাতে অব্যাহত থাকে, সে জন্য আমরা মাঠ পর্যায়ে কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর সিরাজগঞ্জে সরিষার আবাদ হয়েছে প্রায় 87,125 হেক্টর জমিতে, যা থেকে মধু সংগ্রহ হবে প্রায় 382 মেট্রিক টন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পলিথিন ব্যাগ বন্ধে বিভিন্ন শপিং মল ও বাজারের পাশাপাশি উৎপাদন পর্যায়েও অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিরুদ্দৌলা। এদিকে পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ করা সহজ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য উৎপাদন এবং রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে তারা একথা জানান। পলিথিন আপনি ধাম করে উঠাতে পারবেন না, এটা এত সহজ না।
হ্যাঁ, পলিথিন উঠাতে গেলে ফেজ বাই ফেজ যেতে হবে এবং আমাদের সবচেয়ে বড় কথা ব্যবহারকারী যারা আছে, আমাদের জনগণ যারা আছে, তাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করে তাদেরকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে। এটা এককভাবে 8জন 10টা ইন্ডাস্ট্রির কাজ না। পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে এবং এই পলিথিনের ব্যবহার বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অভিযান জোরদার করব, অভিযান সংখ্যা বাড়িয়ে দেব এবং এ ব্যাপারে আমাদের পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেছেন। ভারত বাংলাদেশ বাণিজ্য নিরাপত্তায় বেনাপোল বন্দরে স্থাপিত স্ক্যানিং মেশিন পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কাজী মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি বেনাপোল পেট্রোপাল বন্দরের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত ব্যবস্থাও ঘুরে দেখেন। মঙ্গলবার তার এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বন্দর ও কাস্টমসের কর্মকর্তারা। এ ধরনের পরিদর্শন সীমান্ত বাণিজ্য নিরাপত্তা ব্যবস্থা এবং পাসপোর্টধারীদের যাতায়াত গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা বাণিজ্য উপসংশ্লিষ্টদের। ভারতীয় দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ থাকায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে যাত্রী যাতায়াত। এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, চিকিৎসা, ব্যবসা বা জরুরি কাজে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে তাদের বড় একটি রুট কিন্তু এই বেনাপোল এবং ভারতের পেট্টাপোল রুট ব্যবহার করে থাকে। প্রতিদিন স্বাভাবিক সময় প্রতিদিন এই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রায় 8 থেকে 10 হাজার পাসপোর্ট যাত্রী আছেন যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করতেন। তবে জুলাই এবং আগস্টে ছাত্র জনতা যে বিপ্লব, এই বিপ্লবের কারণে কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার কিন্তু বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরে আসলেও কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত যে বাংলাদেশিদের ভিসা সেটি কিন্তু স্বাভাবিক করেনি। ফলে এই বেনাপোল বন্দর দিয়ে কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কমে গেছে। বেনাপোল ইমিগ্রেশনের যে তথ্য আমরা পেয়েছি, তথ্য মতে আমরা দেখেছি 2024 সালে বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ভারতে গেছে 20,24,013 জন পাসপোর্ট যাত্রী। এর মধ্যে বাংলাদেশি ছিল 15,65,110 জন এবং ভারতীয় ছিল 4,65,413 জন। এছাড়া অন্যান্য যা অর্থাৎ বিদেশি নাগরিক আরো ছিলেন 2,02,490 জন। আর 2023 সালে আমরা দেখতে পেয়েছি মোট ভারতে গেছে 22,67,513 জন। এর মধ্যে বাংলাদেশি ছিলেন 18,84,215 জন এবং ভারতীয় ছিলেন 3,80,600 জন। এছাড়া অন্যান্য ছিলেন 2,716 জন। অর্থাৎ 2023 সালের তুলনায় আমরা দেখতে পেয়েছি 2024 সালে এসে পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে 2,33,013 জন পাসপোর্ট যাত্রী। এ পথে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে তাদের বড় একটি অংশ রয়েছে বিশেষ করে চিকিৎসার জন্য যাতায়াত করে থাকে। তবে এই ভিসা বন্ধ থাকায় কিন্তু তারা মারাত্মক সংকটে পড়েছেন। যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন বিশেষ করে ভারতীয় নাগরিক, তারা কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশে আসা যাওয়া করতে পারছেন, কারণ বাংলাদেশি দূতাবাস কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে যে ভিসা প্রদান সেটি কিন্তু এখনো স্বাভাবিক রেখেছে। তবে ভারতীয়রা আমাদেরকে বলেছেন যে ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি কিন্তু যারা ভারতের অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে যে ব্যবসা বাণিজ্য বা পর্যটন কেন্দ্র সেটিও কিন্তু বড় ক্ষতির শিকার হচ্ছে বলেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভিসা বন্ধ থাকায় যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী গত 2023 সালের তুলনায় 24 সালে এসে 2,33,013 জন কমেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে। শীত বেড়েছে উত্তরের জেলাগুলোতে, হিম বাতাসে কাবু জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বিস্তারিত জানাতে নওগাঁ বাস টার্মিনাল এলাকায় আছেন সহকর্মী এমআর রকি এবং ঠাকুরগাঁও শহরে আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। কনকনে হিম বাতাস এই মুহূর্তে জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সকালে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তীব্র কষ্ট অনুভূত হচ্ছে এবং গত কয়েকদিন কিন্তু শীতের যে ধকল তা কিন্তু ওঠানামা করছিল।
2-3 দিন শীতের প্রকোপটা কিছুটা কম থাকলেও গতকাল থেকে কিন্তু নতুন করে এই জনপদের উপর দিয়ে হিম বাতাস বয়ে যাচ্ছে এবং আবহাওয়া অফিসের যে বার্তা দিচ্ছে তা হলো যে চলতি সপ্তাহের এই আজ থেকে নতুন করে শীতের যে ধকল তা কিন্তু আবার জানান দিচ্ছে যে শীতের তীব্রতা আবারও বেড়েছে এবং আবহাওয়া অফিসের যে তাপমাত্রা তা কিন্তু গত 2-3 দিনের চেয়ে কিছুটা তাপমাত্রার পারদ ওঠানামা করছে, তাপমাত্রা বেড়েছে, কিন্তু পৌষের এই দ্বিতীয় শেষ সপ্তাহে এসে তীব্র শীত যে তার প্রকৃত রূপটি তা কিন্তু জানান দিচ্ছে। শীতের এবার কিছুটা ওঠানামা করছিল, নতুন করে শীত জেকে বসার যে প্রস্তুতি তা কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছিলাম। বরেন্দ্র জনপদের শীত সবসময় কিছুটা বেশি অনুভূত হয়ে থাকে। উত্তরের যে হিম বাতাস, বিশেষ করে হিমালয় লাগোয়া হওয়ার কারণে হিম বাতাস এই জনপদের উপর দিয়ে বয়ে যায়। স্বাভাবিকভাবে এই বাতাসের কারণে এই জনপদের মানুষ কিন্তু অনেকটা কাবু হয়ে থাকে এই শীতের দাপটে। এবার আসলে প্রথমে শীত ওঠানামা করার কারণে মৌসুমের বেশ বৈচিত্র্য মৌসুমের চিত্র আমরা দেখছিলাম এবং শীতের যে তীব্রতা তা কিন্তু কখনো 8-9 ঘরে নেমে আসার চিত্র ছিল। গত 3 দিন আগেও কিন্তু 10 ঘরে এই জনপদে তাপমাত্রা ওঠানামা করছিল, তবে তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী তাপমাত্রা বাড়লেও কিন্তু পৌষের যে দাপট, কনকনে হিম বাতাস এবং মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে শীত কিন্তু আবারও এই জনপদের মানুষকে অনেকটাই কষ্টের কারণ হয়ে দেখা দিয়েছে এবং সকালে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তীব্র শীত মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নিয়ে বের হতে হচ্ছে এবং আবহাওয়ার এই বৈচিত্র্যতায় কিন্তু এবার শীত নতুন আবারও জেকে বসার কথাই বলা হচ্ছে এবং শীতের কারণে রোগ বালাইয়ের প্রকোপটাও কিন্তু বেড়েছে। শীতজনিত যেসব রোগ রয়েছে, বিশেষ করে বয়স্কদের শ্বাস প্রশ্বাস জনিত রোগ, শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া এই জাতীয় রোগের দিক থেকে কিন্তু চিকিৎসকরা যে বার্তাটি জানান দিচ্ছেন যে তাদের বলা হচ্ছে যে ভোর সকালে প্রয়োজন ছাড়া শিশুদের বের না করার কথাই বলা হয়েছে এবং বয়স্কদের ক্ষেত্রেও একই সতর্কতা এবং বাড়তি একটা তাগিদের কথা বলা হচ্ছে। তবে শীতের এই মুহূর্তে আসলে গরম কাপড়ের যে চিত্রটি সেই জায়গায় আসলে আমরা দেখছিলাম যে এবার প্রশাসনের পক্ষ থেকে খুব অপ্রতুল সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নওগাঁয় 50,000 গরম কাপড় তারা কিন্তু সরবরাহের কথা জানিয়েছে। তবে একেবারে এই জনপদে শীতের যে তীব্রতা তা কিন্তু সরাসরি অনুভূত হয়। ভর মৌসুম চলছে এই মুহূর্তে, বুড়ো চাষাবাদের সকালে কাজের সন্ধানে যারা বের হচ্ছেন কাজ করার জন্য তারা কিন্তু এই তীব্র ঠান্ডার পানিতে নামতে পারছেন না, এমন চিত্র কিন্তু আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে। শীতের আমরা আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন জিয়াউর রহমান বকুল ঠাকুরগাঁয়ে, জানাবেন সেখানকার সার্বিক শীতের চিত্র। ধন্যবাদ রকি। উত্তরের যেই রংপুর বিভাগ রয়েছে সেই রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁয়েও কিন্তু তীব্র শীত অনুভূতিও হচ্ছে নতুন করে। আমরা লক্ষ্য করেছি যে গত কয়েকদিন সূর্যের যে উত্তাপ সেই উত্তাপটা কিছুটা ছিল, তবে নতুন করে আবারও শীতের যেই তীব্রতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং হিম শীতল যে বাতাস সেই বাতাস কিন্তু বইছে। পাশাপাশি আমরা এটিও লক্ষ্য করছি যে স্বাভাবিক যেই জীবন যাপন অর্থাৎ যেই স্বাভাবিক চলাচল মানুষের সেটি কিন্তু বিঘ্ন হচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা। এই চৌরাস্তায় ফজরের নামাজের পর থেকে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করি, তবে এখন শীতের কারণে তেমন কিন্তু আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ শীতের যে তীব্রতা সেই তীব্রতার কারণে জনশূন্য বলা চলে শহর, এবং পাশাপাশি এটি আমরা লক্ষ্য করছি যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে। তারা ভোর সকালে উঠেই কাজের সন্ধানে বের হয়, তারপরেও দেখা যাচ্ছে যে তারাও কিন্তু সেভাবে বের হচ্ছে না। অর্থাৎ শীতের যেই তীব্রতায় মানুষ যে জুবুথুবু হয়ে পড়েছে উত্তরের জেলাগুলোতে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা খোঁজ নিয়েছিলাম যে জেলার হাসপাতালগুলোর কি অবস্থা, হাসপাতালগুলোর দায়িত্বরত যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে তারা বলছেন যে শীতের কারণে বয়োবৃদ্ধ যারা রয়েছে, যারা শিশু রয়েছে তাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে, তারা রোগাক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। তবে সবচেয়ে বেশি শিশুরা আক্রান্ত হচ্ছে এখন ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে ছিন্নমূল মানুষ যারা রয়েছে, যারা আদালতের প্ল্যাটফর্মে এবং রেল স্টেশনে শুয়ে বসে দিন পার করে তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, কারণ শীতের কারণে শীতের যে তীব্রতা সেই গরম কাপড়ের অভাবে তারা কিন্তু দিন পার করছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে যে শীত বস্ত্র নিয়ে, যে বরাবরই যেভাবে শীত বস্ত্র বিতরণ করা হয় এই জেলায় এবারও কিন্তু সেভাবেই শীত বস্ত্র
শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তবে অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা কম, কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেভাবে হচ্ছে শীতবস্ত্র দিয়ে প্রত্যেকটি উপজেলায় শীতবস্ত্র প্রদান করা হয়, সেই উপজেলা থেকে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা তাদের কাছে প্রদান করেন, পরবর্তীতে সাধারণ মানুষে সেগুলো বিতরণ করা হয়। এবার কিন্তু একটু ভিন্নতা দেখা যাচ্ছে, কারণ অনেক ইউনিয়নে দেখা গেছে যে জনপ্রতিনিধিরা নেই, সে কারণেই সেখানকার সংশ্লিষ্ট ইউপি সচিব বা প্যানেল চেয়ারম্যান তাদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তো আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে সব মিলিয়ে শীতের যে তীব্রতা, সেই শীতের তীব্রতা কিন্তু কঠিন আকার ধারণ করছে এবং শীতের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু চরমে রূপ নিচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে, তার আগে ছিলাম নওগাঁতে। সংস্কার অবশ্যই হবে, তবে সেটা মানুষের নির্বাচিত প্রতিনিধিরা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা। কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে, এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে। পঞ্চগড়ের সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। মঙ্গলবার দেবীগঞ্জের দণ্ডপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়। এ সময় সেনাবাহিনীর নিজস্ব ৬ জন ডাক্তারের মাধ্যমে প্রায় ১,০০০ রোগীর চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। একই সঙ্গে চোখ ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়। পরে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ রাফায়েত আমেন আলভি, মেজর জাহিদ মাহমুদ জীবন, সৈয়দপুর সিএমএইচের মেজর আহমেদ ফারুক আজিজ, মেজর সায়হান আরেফিন সহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীনের হারবিন শহরে অনুষ্ঠিত হলো বরফ ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন দেশি বিদেশি শিল্পীরা। বিশাল আকৃতির বরফের ভাস্কর্য, যেগুলো সুনিপুণ কারুকার্যের মাধ্যমে তৈরি করছেন শিল্পীরা। চীনের হুইলজিয়াং প্রদেশের হারবিন শহরে শুরু হয়ে গেল বরফ ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতা। এতে দেশ বিদেশ থেকে অনেক শিল্পীরা অংশগ্রহণ করে। 10টি দেশ থেকে 20-এর অধিক দল এই প্রতিযোগিতাটিতে অংশ নেয় বলে জানায় আয়োজকরা। গত 1 দশক বা তারও বেশি সময় ধরে যখনই আমাদের কাছে সময় ছিল তখনই আমরা অংশগ্রহণ করেছি। এখানে আসা সবসময় একটি দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমরা এটিকে ছুটির দিন হিসেবে বিবেচনা করি। এটি সারা বিশ্বের শিল্পীদের সাথে ধারণা বিনিময় করার একটি চমৎকার সুযোগ। প্রতিযোগিতাটি নিজেদের চিন্তা ভাবনা ও সৃজনশীলতা প্রকাশ করার এক অনন্য স্থান বলে মনে করেন অংশগ্রহণকারীরা। এতে তৈরিকৃত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম হলো অরোরা বোরিয়ালিস এবং শামান, যেগুলোর মাধ্যমে শিল্পীরা নর্দার্ন লাইটস ও ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরেন। বরফের ভাস্কর্য একটি মৌসুমী শিল্প, কারণ এটি সংরক্ষণ করা যায় না। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য আরো বেশি আকর্ষণীয় মনে হয়। তাছাড়া উত্তরাঞ্চলের শহরগুলোর নিজস্ব অনন্য সংস্কৃতি রয়েছে, যেমন বরফ এবং তুষার ভাস্কর্য এমন একটি জিনিস যা আপনি এই অঞ্চল ছেড়ে গেলে অন্য কোথাও নাও পেতে পারেন। এই প্রতিযোগিতাটি বার্ষিক আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালের অংশ। এছাড়াও বরফ ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতার সঙ্গে সংযুক্ত রয়েছে নবম এশিয়ান উইন্টার গেমস, যা ফেব্রুয়ারি 7 থেকে 14 পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। কট্টর ডানপন্থীদের উত্থানে নতুন বছরে নানা সংকটের আশঙ্কায় পর্তুগালের অভিবাসীরা। বেড়েছে হয়রানি, জেনোফোবিয়া বা বিদেশি আতঙ্কের মতো ঘটনা। এই পরিস্থিতিতে 11 জানুয়ারি বিক্ষোভ র্যালিতে ডাক দিয়েছেন দেশটির অভিবাসীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অভিবাসন প্রত্যাশীদের কাছে গত কয়েক বছর ধরেই অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল পর্তুগাল। অপেক্ষাকৃত সহজ অভিবাসন নীতির সুযোগ নিয়ে ইউরোপে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীয়। তবে তাদের কাছে এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটিতে ডানপন্থীদের উত্থান।
গত মার্চে অল্প ব্যবধানের জয় নিয়ে পর্তুগালে সরকার গঠন করে মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। শিক্ষা, চিকিৎসা বা বাসস্থানের মতো নানা ইস্যুতে সংকট থাকলেও সরকারি এজেন্ডায় অগ্রাধিকার পায় অভিবাসন ইস্যু। ক্ষমতায় এসেই প্রচলিত আইন বাতিল সহ কড়াকড়ি আরোপ করা হয় অভিবাসন সংশ্লিষ্ট নানা ইস্যুতে। এ অবস্থায় সামনের দিনগুলোতে সেগা অর্থাৎ কট্টর ডানপন্থীদের উত্থান অভিবাসীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সংশ্লিষ্টরা। সেগার মতো কট্টর ডানপন্থীরা পর্তুগালে যেভাবে প্রভাব বিস্তার করেছে তা উদ্বেগের। এমনকি বর্তমান পার্লামেন্টেও তাদের অনেক শক্ত অবস্থান। পর্তুগালের বর্তমান অবস্থানে অভিবাসীদের অবদান স্বীকার না করে উল্টো যে কোনো সমস্যায় তাদেরই দায়ী করে দেশটির নাগরিকদের বিভ্রান্ত করা হচ্ছে। সামনের দিনগুলোতে অভিবাসীদের জন্য আরো কঠিন কিছু অপেক্ষা করছে। বাম রাজনীতির সাথে যুক্ত পর্তুগিজরা বলছেন ক্ষমতা ধরে রাখতে ও কট্টর ডানপন্থীদের ভোট নিজেদের দিকে টানতে অভিবাসীদের ব্যবহার করছে বর্তমান সরকার। বর্তমান সরকার পার্লামেন্টে সংখ্যালঘু, যেটির অর্থ যে কোনো সময়ই সরকার প্রস্তুত। তাই সেগারের মতো কঠোর ডান বা অভিবাসন বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নকেই বেছে নেওয়া হয়েছে। ফলাফল গত কয়েক মাসে ভিসায় কড়াকড়ি আরোপ বা সম্প্রতি মার্তিন মুনিজে পুলিশের হয়রানিমূলক তল্লাশি। নিয়ম বহির্ভূতভাবে নানা ক্ষেত্রে অভিবাসীদের হয়রানি ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে 11 জানুয়ারি বিকেল 3টায় লিসবনের আলামেদা পার্ক থেকে মার্তিন মুনিজ অভিমুখে বিক্ষোভ র্যালির ডাক দিয়েছে পর্তুগালের সুশীল সমাজ ও বিভিন্ন অভিবাসন সংস্থা। তল্লাশির নামে হয়রানি বা জেনোফোবিয়া বাড়ার মতো সাম্প্রতিক নানা ঘটনা বলছে অভিবাসন ইস্যুতে অনেকটাই পাল্টে গেছে পর্তুগালের চিত্র। যারা রেসিডেন্স কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের পাশাপাশি স্বস্তিতে নেই রেসিডেন্সধারীরাও। তাই পর্তুগালের আইনে অপরাধ কোনো অভিবাসীর এমন যে কোনো কর্মকাণ্ডের প্রভাব পড়তে পারে সার্বিক অভিবাসন ব্যবস্থায়। তাই শুধু সচেতন হওয়াই যথেষ্ট নয়, দায়িত্ব নিতে হবে সচেতন করারও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকবে না ফ্যাক্ট চেকার, বাড়ানো হবে রাজনৈতিক কন্টেন্ট। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বলেন, মুক্ত মতামতকে অগ্রাধিকার দিতে চায় মেটা। যেসব দেশের সরকার যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের ওপর সেন্সরশিপের জন্য চাপ দিচ্ছে তাদের ওপর পাল্টা চাপ বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করবে মেটা। ফেসবুকের মূল প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরের শুরুতে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার ঘোষণা দিলেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। নীতিগত এ পরিবর্তনের কারণে বাতিল করা হবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডের ফ্যাক্ট চেকার। উল্লেখযোগ্যভাবে কমানো হবে সেন্সরশিপ, বেশি করে দেখানো হবে রাজনৈতিক কন্টেন্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার এক পোস্টে জাকারবার্গ বলেন, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে মেটা মুক্ত মত অগ্রাধিকার দিতে চায়। ফ্যাক্ট চেকারের পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মতো কমিউনিটি নোট চালু করা হবে। মেটার ফ্যাক্ট চেকারদের রাজনৈতিক পক্ষপাতের কারণে আস্থা তৈরির বদলে উল্টো ধ্বংস হয়েছে এবং তাদের কাজ প্রত্যাশিত ফল আনেনি। জাকারবার্গ আরো বলেন, লিঙ্গ ও অভিবাসনের মতো বিষয়গুলোর ওপর সীমাবদ্ধতা কমানো হবে, যাতে করে ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। বিশ্বব্যাপী সেন্সরশিপ বিরোধী পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করা মেটার মূল লক্ষ্য হবে বলেও জানান তিনি। মেটার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। Facebook. I think they've come a long way. I watched it. The man was very impressive. মেটার পক্ষ থেকে এমন সময় এ ঘোষণা দেয়া হলো যখন প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্সের পদ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ পদত্যাগ করলেন এবং তার স্থলাভিষিক্ত হলেন দেশটির প্রখ্যাত রিপাবলিকান সদস্য জোয়েল কাপলান। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, সম্প্রতি মেটা ও এর কন্টেন্ট নিয়ে বেশ কঠিন সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। গত বছর মার্চ মাসে ফেসবুককে জনগণের শত্রু বলে অভিহিত করেন তিনি। তবে সম্প্রতি ট্রাম্প ও মার্ক জাকারবার্গের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। গত নভেম্বরে ট্রাম্পের আবাসস্থল মার-এ-লাগোতে নৈশভোজে অংশ নেন জাকারবার্গ। ট্রাম্পের একটি তহবিলে $10 লাখ অনুদানও দিয়েছে মেটা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা CES 2025। মেলার সবচেয়ে বড় চমক এনভিডিআর কাস্টমস ফাউন্ডেশন মডেলটি রোবট, সেলফ ড্রাইভিং গাড়ি এবং গেমিং প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে আশা এনভিডিআরের প্রধান নির্বাহী জেনসং হুয়াংয়ের। প্রযুক্তির এই বিশাল উৎসব আগামী 10 জানুয়ারি পর্যন্ত চলবে।
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা CES লাস ভেগাসে শুরু হওয়া এবারের আসরে এনভিডিয়া তাদের নতুন কসমস ফাউন্ডেশন মডেল উন্মোচন করেছে। এই মডেল ফটোরিয়ালিস্টিক ভিডিও তৈরি করতে সক্ষম, যা রোবট এবং স্বচালিত গাড়ি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে। এর মাধ্যমে প্রশিক্ষণের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং কার্যকারিতা বাড়বে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসন হুয়াং বলেন, কসমস ফাউন্ডেশন মডেলটি সিনথেটিক ডেটা ব্যবহার করায় রোবট এবং গাড়ি বাস্তব জগৎকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে। তিনি আরও বলেন, রোবোটিক্সে শীঘ্রই চ্যাট জিপিটির মতো বিপ্লব আসতে চলেছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেভাবে চ্যাটবটকে উন্নত করেছে, এই প্রযুক্তিও একইভাবে রোবোটিক্সে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে জানান তিনি। গেমিং প্রযুক্তিতে এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল চিপস একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তাদের দাবি, এই চিপসেট শেডার টেকনোলজি ব্যবহার করে গেমের গ্রাফিক্সকে সিনেমার মতো বাস্তবসম্মত করতে সক্ষম। এমনকি একটি সিরামিক চায়ের কেটলির গায়ে আঙুলের ছাপের মতো অতি সূক্ষ্ম বিষয়ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে এই চিপ, এমনটাই জানায় এনভিডিয়া। এরই মধ্যে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা টয়োটা এনভিডিয়ার ওরিন চিপস এবং অটোমেটিভ অপারেটিং সিস্টেম ব্যবহার করার ঘোষণা দিয়েছে। টয়োটার বেশ কয়েকটি মডেলে এই প্রযুক্তি ব্যবহৃত হবে বলে জানিয়েছে কোম্পানিটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সুযোগ আসলেও ফিরিয়ে দিয়েছেন বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব। বর্তমানে কোচিং পেশায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন মোহাম্মদ আশরাফুল। সময় আসলে দায়িত্ব নিতে চান জাতীয় দলের। বিপিএলে সাউথ আফ্রিকান কোচ মিকি আর্থারের কাছে থেকে নিচ্ছেন কোচিংয়ের দীক্ষা। তবে ভবিষ্যতে সুযোগ আসলে বিসিবির দায়িত্বে আসতে চান সাবেক এই অধিনায়ক। জানাচ্ছেন রংপুর রাইডার্সের সাফল্যের গল্প। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। খেলোয়াড় থেকে কোচ, তার অধীনে রংপুর রাইডার্স কিন্তু একেবারে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে। মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর রাইডার্সের। তার কাছ থেকে রংপুরের সাফল্যের গল্প শুনবো, পাশাপাশি তার ক্রিকেটে সংগঠক কিংবা কোন ভূমিকায় নিজেকে দেখতে চান সেই বিষয়গুলো জানবো। আশরাফুল ভাই, মানে একেবারে রংপুর রাইডার্সের যে স্লোগানটা দেখছি, জয়ের লড়াই, আসলে আপনাদের তো লড়াই করতে হচ্ছে না এখন? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। আমরা খুবই লাকি যে আসলে বিপিএল শুরুর আগে আমরা গ্লোবাল টি20 টুর্নামেন্টটা খেলতে গিয়েছিলাম। সেই জায়গা থেকে আসলে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়েছে। রানা এবং কি সাইফ হাসানের কথা যদি একটু স্পেশালি বলে, দুর্দান্ত ছন্দে আছে, কেমন দেখছেন বা ওই পেছনে কি গল্পটা যদি শুনি? নাহিদ রানা আমরা জানি যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের একজন। যদিও সে লাস্ট বিপিএলে মাত্র 2টা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল, বেশি ম্যাচ সে খেলেনি। তারপরে আমাদের ফার্স্ট কল ছিল তাকে, কারণ আমরা জানি যে সে কতটা এফেক্টিভ হতে পারে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের এগেনস্টে বা ফরেন প্লেয়ারদের এগেনস্টে। যেহেতু 145 পেসে বোলারদের ফেস করাটা কিন্তু এতটা ইজি না। এক্স ক্যাপ্টেনরা যদি বা ক্রিকেট রিলেটেড পার্সনরা যদি বোর্ডে আসে, সেটা কতটা ভালো হয় ক্রিকেটের জন্য, আপনার ইচ্ছা আছে কিনা? না, দেখেন, আমার এই ঘটনা যখন 4-5 মাস আগে হয়েছিল তখন একটা অফার এসেছিল, কিন্তু যেহেতু আমি লেভেল 3 করেছিলাম লাস্ট ইয়ার এবং আমিও চিন্তায় ছিলাম যে আসলে আমার কোন জায়গাটা যাওয়া উচিত। আমি মনে করি যে আমি খুব এনজয় করছি কোচিংটা। লাস্ট 3-4 মাস ধরে আমি কোচিং করাচ্ছি। গ্লোবাল টি20 প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমার সেকেন্ড অ্যাসাইনমেন্ট বিপিএলটা, সেখানেও আমি এনজয় করছি, টিম ভালো করছে। এবং আমি এই বোর্ড ডাইরেক্টর বা অন্য কোনো জিনিসগুলো হয়তো আমি একদম যখন বেঁচে থাকলে শেষের দিকে করতে চাই। এখন আমি যেহেতু আমার এনার্জি আছে, আমি মাঠে কাজ করতে পছন্দ করছি, আমি কোচিং লাইনেই থাকতে চাই। আমরা আসলে দেখছি এখন যেহেতু সালাউদ্দিন স্যার হচ্ছে ন্যাশনাল টিমে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে, আস্তে আস্তে সময় আসছে, মানে হেড কোচও বাংলাদেশি কেউ হবে, নিশ্চয়ই সেই স্বপ্ন আছে, যেহেতু কোচিং পেশাটাকে আপনার বেশি পছন্দ। ডেফিনেটলি এখন জাস্ট আমার স্টার্ট হয়েছে, আমি একটা একটা করে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি। তো এটা তো প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, কিন্তু এখনই আমি এত বড় চিন্তা করছি না। আমি জাস্ট একটা একটা করে চেষ্টা করছি ভালো কাজ করার জন্য। মোহাম্মদ আশরাফুলের কথা শুনছিলেন আপনারা নিশ্চয়ই। তিনি আসলে সংগঠক নয়, বোর্ডের যে আসলে টানাপোড়েনের যে অবস্থাগুলো চলছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কান দিতে চান না। তবে তিনি কোচিং পেশাটাকে যেভাবে আঁকড়ে ধরেছেন, সেই পেশাটায় বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে যেতে চান, সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।
হাভিয়ের কাবরেরা থাকছেন জাতীয় দলের কোচ। তার অধীনেই বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন হামজা চৌধুরী। তবে কাবরেরার জন্য অ্যাসিড টেস্ট মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে স্প্যানিশ কোচের ভবিষ্যৎ। হামজার দেখানো পথে আরও অন্তত ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে চাপাতে আবেদন করেছে বাফুফে বরাবর। ২০২৪ সাল প্রত্যাশিত যায়নি হাভিয়ের কাবরেরার, আর তাই গেল মাসে চুক্তির মেয়াদ শেষ হবার পরও বাংলাদেশে তার ভবিষ্যৎ দোদুল্যমান। তবে সূত্র বলছে নতুন করে আপাতত কাউকেই আর পরখ করতে চাইছে না বাফুফে, তাই নিজেকে প্রমাণের আরও একটা সুযোগ পাচ্ছেন স্প্যানিশ কোচ। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ। নানা কারণেই এই ম্যাচটি বাংলার ফুটবলের জন্য তাৎপর্যপূর্ণ, একইভাবে তা বেশ গুরুত্বপূর্ণ হাভিয়ের কাবরেরার জন্য। কারণ বাংলাদেশের ফুটবলে তার তৃতীয় ইনিংসের অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের উপর। আবার এটাও আভাস আছে পুরনো বেতনেই লম্বা সময়ের জন্য টিকে যেতে পারেন কাবরেরা। তার সঙ্গে যতদিনের আমাদের কন্ট্যাক্টটা থাকবে তার সঙ্গে তো সেটা নিয়ে আমরা এগোবো। রেজাল্টটা ডিপেন্ড করবে ভাগ্যের উপরে, আমাদের খেলোয়াড়দের উপরে, কোচের উপরে। কোচ তাদের ফরম্যাট অনুযায়ী তার কোয়ালিটির উপরই কোন খেলোয়াড়ের ভিতরে কি আছে না আছে সে চিন্তা করে সেসব খেলোয়াড়কে খেলাবে। আমাদের কাবরেরা যে যখনই জাতীয় দলের ক্যাম্প ডাকবে হামজা কিন্তু তার আগে সেই পৌঁছাবে। মূল টার্গেটটা কিন্তু ইন্ডিয়া বেসিকই থাকবে, ইন্ডিয়াকে কিভাবে আমাদের পরাজিত করা যায়। বেশ কাঠখড় পুড়িয়ে হামজাকে পেয়েছে বাফুফে। লাল সবুজে তার অন্তর্ভুক্তির ইম্প্যাক্ট ব্যাপক। তাকে দেখে বাংলাদেশি বংশোদ্ভূত আরও বেশ কিছু ফুটবলার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর। এরই মধ্যে নাকি ১০ থেকে ১২ জন অফিসিয়ালি আবেদন করেছে বাফুফের কাছে। হামজাকে যখন আমরা নিয়েছি, হামজাকে নেওয়ার পরে এই বাংলাদেশের যারা বংশধর, যারা বিদেশে অবস্থান করছে, অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এবং আগ্রহ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করছে এবং যোগাযোগ করার পরে আমরা কিন্তু তাদেরকে অলরেডি বলেছি যে আপনারা আসেন, আমাদের কোনো অসুবিধা নেই। টিমটাকে ব্যালেন্সড করতে বসে নেই বাফুফেও। এরই মধ্যে সেট করে ফেলেছে কোচিং প্যানেল। বিদেশিদের পরখ করে নেওয়ার দায়িত্বে থাকবেন তারা। ট্রায়ালে দেশিদের চেয়ে ভালো করলেই খুলবে জাতীয় দলের দরজা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের খবর। প্রিমিয়ার লিগের বদলা ফেড কাপে নিল আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারালো আকাশী নীলরা। দলের হয়ে একটিমাত্র গোল করেছেন ইব্রাহিম। এই হারে ফেডারেশন কাপের নকআউট পর্ব অনিশ্চিত হয়ে গেল সাদা কালোদের। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহে ফকিরের পুল ইয়াং মেন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। দলে নেই কোনো বিদেশি। ক্লাব কর্তৃপক্ষের উদাসীন আচরণে আবাহনী চলছে ধুঁকে ধুঁকে। স্বর্ণালী সময়ে পেছনে ফেলে এসেছে আকাশী নীলরা। এখন কেবলই টিকে থাকার লড়াই। কিন্তু মারুফুল হক তো দেশ সেরা, তাই শুধু টিকে থাকা তার পোর্টফোলিওর সঙ্গে মানায় না। আস্তিনে যা অস্ত্র আছে তা নিয়েই সাজানো তার রণকৌশল। ঢাকা ডার্বি এখন আর আগের উত্তাপ ছড়ায় না, কিন্তু দল দুটো যখন আবাহনী আর মোহামেডান, তখন মর্যাদার লড়াইয়ে ছাড় নেই কোনো পক্ষের। তাই তো ইনফর্ম প্রতিপক্ষের বিপক্ষে দারুণ কৌশলী আবাহনী শিবির। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই রক্ষণাত্মক ধানমন্ডির জায়ান্টরা। মোহামেডানের দেশি বিদেশি ফরোয়ার্ডদের আটকে রেখে কাউন্টারে যাওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। অন্যদিকে সাদা কালোরা ছিল দ্বিধাদ্বন্দ্বে। প্রিমিয়ার লিগে উঠতে থাকা দলটা ফেড কাপে একেবারেই রংহীন। এই ম্যাচ হারলে ফেডারেশন কাপের নকআউট অনিশ্চিত হয়ে যাবে মতিঝিলের জায়ান্টদের। পরিসংখ্যান যখন এমন, তখন অল আউট অ্যাটাক ছাড়া উপায় ছিল না দিয়াবাতের জন্য। ম্যাচে হয়েছেও তাই। একের পর এক আক্রমণ করে গেছে মোহামেডান, আর আবাহনীর ডিফেন্স সেনানীরা আটকে গেছেন সেগুলো। যা কয়েকটা পার হয়েছে রক্ষণভাগ, সেগুলো আবার আটকে গেছে মিতুল মার্মার সামনে। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল সাদা কালোরা, কিন্তু দিয়াবাতে ছিলেন নিজের ছায়া হয়ে। বাকিরাও পথ হারিয়েছেন বারবার। পাল্টা সুযোগ ছিল আবাহনী শিবিরেও, কিন্তু অতি রক্ষণাত্মক হতে গিয়ে আক্রমণ করতে বেশ বেগ পেতে হয় মারুফুল হক শিষ্যদের। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে। বিরতি থেকে ফিরে কৌশল বদলায় দুদল। মোহামেডান আক্রমণাত্মক হলেও মাঝমাঠ দখলে রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে অতিরক্ষণ থেকে বের হয়ে উইং ব্যবহার করে পাল্টা আক্রমণে উঠে আবাহনী।
সময় যত গড়িয়েছে খেলা খারাপ হয়েছে দু দলেরই। মেরমেরে খেলা দেখে গ্যালারি ভর্তি দর্শকরাও ছিলেন বিরক্ত। এর মাঝে আচমকা সুযোগ আসে আবাহনীর ঘরে। ৭৩ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে মোহামেডানের আক্রমণ সামলে কাউন্টার অ্যাটাকে যায় আকাশী নীলরা। মাঠের রাইট উইং ব্যবহার করে আক্রমণে ওঠেন শাহরিয়ার ইমন। অরক্ষিত রক্ষণের পুরো সুবিধা নেন তিনি। বল বাড়ান আগুয়ান ইব্রাহিমের দিকে, মার্কারকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। আনন্দে ফেটে পড়ে আবাহনীর ডাগআউট। এরপর বাকিটা সময় গোল শোধের আপ্রাণ চেষ্টা করে গেছে মোহামেডান, কিন্তু কাজের কাজ হয়নি কোনো। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীলরা। এ হারে ফেড কাপের নকআউট অনিশ্চিত মোহামেডানের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। টেস্ট ক্রিকেটে আলোচিত দ্বিস্তর কাঠামোর নীতিতে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৭ দলকে রাখা হবে প্রথম স্তরে, বাকি দলগুলো থাকবে দ্বিতীয় সারিতে। মূলত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের মধ্যে বেশি ম্যাচ আয়োজনে এমন পরিকল্পনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এতে ক্ষতির মুখে পড়বে ছোট দলগুলো। এতে একদিকে দর্শক আবেদন হারানোর সঙ্গে আগ্রহ হারাবে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো। বর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে আবারও আলোচনায় টেস্ট ক্রিকেট। মেলবোর্ন ও সিডনি টেস্টে রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিতি টেস্ট ক্রিকেট নিয়ে আবারও ভাবাচ্ছে নীতি নির্ধারকদের। টেস্ট নিয়ে এবার নতুন করে আলোচনায় আইসিসির দ্বিস্তর কাঠামো। এতে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৭ দল থাকবে প্রথম টায়ারে, আর পরবর্তী ৫ দল খেলবে দ্বিতীয় স্তরে। এমন পরিকল্পনা নিয়ে খুব শিগগিরই বিগ 3, বিসিসিআই, ইসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধানের সঙ্গে আলোচনায় বসার কথা আইসিসি চেয়ারম্যান জয় শাহর। বাড়ানো হবে তাদের মধ্যকার টেস্ট সিরিজের সংখ্যাও। এখন প্রশ্ন, দ্বিস্তর কাঠামো নিয়ে আলোচনায় বাকি বোর্ডগুলোকে কেন ডাকা হলো না? তবে কি বাকি বোর্ডগুলোর কোনো অবদান নেই আইসিসিতে? টেস্টে ২ স্তর কাঠামো নিয়ে এখন ২ ভাগে বিভক্ত বিশ্ব ক্রিকেট। মূলত বিগ 3-র স্বার্থ হাসিলের জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, তাই এ নিয়ে সমালোচনার মুখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে এককভাবে লাভবান হবে জায়ান্ট ৩ দেশের ক্রিকেট বোর্ড, আর ক্ষতির মুখে পড়বে দ্বিতীয় সারির দলগুলো। তাদের ম্যাচে থাকবে না দর্শকদের আগ্রহ, এমনকি সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ হারাবে। আইসিসিতে সর্বদাই একক কর্তৃত্ব বিস্তার করে আসছে ভারত। আইসিসির লভ্যাংশের সিংহভাগ বিসিসিআইয়ের ভান্ডারে জমা হয়। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার ২ স্তর নীতি দিয়েও লাভ করতে চায় তারা, যেখানে টিকিট থেকে শুরু করে সম্প্রচার সত্ত্ব থেকে প্রাপ্ত আয় দিয়ে ফুলে ফেঁপে উঠতে চায় আইসিসি, যাকে বলা হয় তেলা মাথায় তেল দেয়া। এদিকে আর্থিক দিক থেকে সবসময় বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের মতো ছোট দলগুলো। এবার ম্যাচ নিয়েও এ দেশগুলো ক্ষতির মুখে পড়বে যদি চালু হয় দ্বিস্তর কাঠামো। এতে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হারাবে ছোট দলগুলো, যা ক্রিকেটের গ্লোবালাইজেশনের জন্য প্রথম বাধা। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। গ্লোবালাইজেশনের যুগে যেখানে এক ছাদের নিচে সব দলগুলোকে নিয়ে আসার পরিকল্পনা করার কথা আইসিসির, সেখানে নতুন করে বৈষম্য সৃষ্টি করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া বরাবরই বাংলাদেশকে আর চোখে দেখে আসছে ভারত। যেখানে বিশ্ব ক্রিকেটে বিনিয়োগ করছে প্রতিবেশী দেশটি, সেখানে বাংলাদেশের ক্রিকেটে বরাবরই অনীহা ভারতের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আয়ব্যয়ের হিসাব নিয়ে মুখোমুখি অবস্থানে অর্থ বিভাগের 2টি সংস্থা। নিরীক্ষার ক্ষমতা চেয়ে আইনের প্রস্তাব অডিট বিভাগের, আপত্তি জানিয়েছে এনবিআর। ভোগান্তির শঙ্কায় ব্যবসায়ীরা। এবার বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতির অনুসন্ধানে দুদক। তদন্ত হবে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যের। কয়েকজনের কারণে সুনাম ক্ষুণ্ণ হওয়ায় ক্ষোভ শিক্ষকদের। 1 বছরে রেল লাইনের 300 স্থানে ত্রুটি, বেহাল দশায় গতি কমেছে রেলওয়ের পশ্চিমাঞ্চলে। তৈরি হচ্ছে সূচি বিভ্রাট। 60% পথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।